সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আন্তর্জাতিক অর্থনীতিতে আরও চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক অর্থনীতিতে আরও চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। তথ্য সংশোধন করে গত মাসে দেশের রপ্তানি আয়ের পরিসংখ্যান থেকে 1420 কোটি বা 14.20 বিলিয়ন ডলার বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রবৃদ্ধির ধারায় থাকা রপ্তানি খাত হঠাৎ করেই ঋণাত্মক ধারায় চলে গেছে। দেশে বিদেশি বিনিয়োগ ও ঋণ বা সহায়তার পরিস্থিতিতেও সন্তোষজনক নয়। ইতিবাচক ধারায় ছিল কেবল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেটিও বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে। এতে দেশের ক্ষয়িষ্ণু রিজার্ভ আরও বেশি ভঙ্গুর হওয়ার ঝুঁকিতে পড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, 2 বছরের বেশি সময় অস্থিতিশীল থাকার পর ডলারের বিনিময় হার কিছুটা স্থিতিশীলতা এসেছিল বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। বিশ্বের প্রভাবশালী সব সংবাদ মাধ্যমে এক সপ্তাহ ধরে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরা হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এতে বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে যে ধারণা তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠতেও অনেক সময় লাগবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দেশ থেকে অর্থ পাচার বেড়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। বিশ্বব্যাংকের ঢাকার কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বণিক বার্তাকে বলেন, বিশ্বব্যাংক ও IMF-এর সর্বশেষ প্রকাশনায় বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচকের বিষয়ে যেসব পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে একটি মৌলিক বিষয় ছিল যে রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বড় ধরনের কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু গত 2 সপ্তাহ এক প্রকার লকডাউনের মধ্য দিয়ে গেছে দেশের অর্থনীতি। এখনও একটা ভার্চুয়াল লকডাউন চলছে। কোভিডের সময় বাইরে বের হতে না পারলেও ডিজিটাল মাধ্যমে বাসায় বসেও অনেক কিছু করা সম্ভব হয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা একটা ইমেল পর্যন্ত বিদেশি ক্রেতাদের পাঠাতে পারছিলেন না। অনেক ছোট স্টার্টআপ ও ফ্রিল্যান্সার যাদের তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীলতা তারা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। ইন্টারনেট না থাকার প্রভাব সব খাতের উপরেই পড়ছে। এই ধরনের পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে পূর্বাভাস দিতে হলে আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে স্বাভাবিক অবস্থা কবে ফিরছে। স্বাভাবিক পরিস্থিতি বলতে আমরা যেটা বুঝি যে কারফিউ থাকবে না, রাস্তায় পুলিশ থাকলেও সেনাবাহিনী থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলেও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে বলা যাবে না। এ মুহূর্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাটাই মূল চ্যালেঞ্জ। আর্থিক খাতের দুর্দশা, বৈদেশিক মুদ্রার স্বল্পতা, উচ্চ মূল্যস্ফীতির মতো বড় বিস্ফোরা আমাদের অর্থনীতিতে গত 2-3 বছর রয়েছে। কিন্তু সাম্প্রতিক যে সংঘর্ষ ও প্রাণহানি সেটি তো রক্তক্ষরণের মতো। রক্তক্ষরণ বন্ধ না করে আপনি ফোড়ার চিকিৎসা করবেন কিভাবে? বহির্বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বলতে প্রধানত দেশের আমদানি, রপ্তানি, রেমিটেন্স, বিদেশি ঋণ, বিনিয়োগ ও সহায়তাকে বোঝায়। বাংলাদেশ ব্যাংকের অর্থ পর্যালোচনা করে দেখা যায় বর্তমানে রেমিটেন্স ছাড়া সবকটি খাতই ঋণাত্মক ধারায় রয়েছে।
এর মধ্যে গত অর্থ বছরে 2023-24 আমদানি কমেছে প্রায় 13%। 2022-23 অর্থ বছরে দেশের আমদানি 15.76% কমেছিল। ডলার সংকট কাটিয়ে উঠতে 2 অর্থ বছর ধরেই আমদানি নিয়ন্ত্রণ করে আসছে বাংলাদেশ ব্যাংক। আমদানির ঋণপত্র এলসি খোলার ক্ষেত্রে আরোপ করা হয়েছিল নানা শর্ত। ডলার সংকটের কারণে দেশের ব্যাংকগুলো আমদানির এলসি খোলা থেকে নিজেদের গুটিয়ে রেখেছিল। আমদানি কমলেও দেশের রপ্তানি বাড়ছিল বলে গত 2 অর্থ বছর ধরে দাবি করে আসছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে 2022-23 অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধি দেখানো হয়েছিল 6.67%। আর 2023-24 অর্থ বছরের প্রথম 11 মাসে জুলাই থেকে মে রপ্তানি প্রবৃদ্ধি দেখানো হয় 2%-এর বেশি। কিন্তু গত অর্থ বছরের শেষ মাসে এসে রপ্তানির তথ্য সংশোধন করে বাংলাদেশ ব্যাংক। এতে গত 2 অর্থ বছরে রপ্তানি আয়ের তথ্য থেকে প্রায় $24 বিলিয়ন বাদ দিয়ে দেওয়া হয়। এর আগে বাংলাদেশ ব্যাংক বলেছিল 2022-23 অর্থ বছরের প্রথম 11 মাসে দেশ থেকে $50.52 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। কিন্তু সংশোধিত তথ্যে বলা হচ্ছে ওই সময় মূলত $39.68 বিলিয়ন পণ্য রপ্তানি হয়। সেই হিসেবে গত অর্থ বছরের 11 মাসে $10.84 বিলিয়ন পণ্য রপ্তানি বাড়িয়ে দেখানো হয়েছিল। একই পরিস্থিতি হয়েছে গত অর্থ বছরের রপ্তানি আয়ের ক্ষেত্রেও। গত মে মাস পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বলেছিল 2023-24 অর্থ বছরের প্রথম 11 মাসে $51.56 বিলিয়ন পণ্য রপ্তানি হয়। কিন্তু জুনে এসে বলা হয় ওই 11 মাসে মাত্র $37.34 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বণিক বার্তাকে বলেন, রপ্তানির পরিসংখ্যান পরিবর্তনের কারণে আমাদের অনেক প্রক্ষেপণই এখন আর প্রাসঙ্গিক নয়। এগুলোকে নতুন করে আবার করতে হবে। এখনও বৈদেশিক মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজার ভিত্তিক করা হয়নি। এটিকে বাজারের উপর ছেড়ে দিতে হবে। বিদেশ থেকে কিছু অর্থ পাওয়ার কারণে আমাদের রিজার্ভ বেড়েছে, কিন্তু এটি ধারাবাহিকভাবে আসবে এমন নয়। আমদানিতে অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারলে অর্থনীতি সমস্যায় পড়বে। এটি দীর্ঘমেয়াদে চলতে থাকলে আমদানিকারকরা কম টাকার এলসি দেখিয়ে হুন্ডির মাধ্যমে অর্থ দিয়ে আমদানির প্রবণতা তৈরির সংখ্যা রয়েছে। রপ্তানির ক্ষেত্রে আমরা ক্রেতাদের আত্মবিশ্বাস তৈরি করতে না পারলে রপ্তানির পরিমাণ বাড়বে না। এখন তৈরি পোশাকের রপ্তানির ভরা মৌসুম বলা যায়। ক্রিসমাসকে সামনে রেখে এখন ক্রয়াদেশ আসবে, কিন্তু এ সময়ে আমরা এক সপ্তাহ পুরোপুরি যোগাযোগের বাইরে ছিলাম। এতে বিদেশি ক্রেতারা চিন্তা করতে পারেন যে তাদের পণ্য সংগ্রহের বিকল্প উৎস তৈরি করতে হবে। সামনের দিনগুলো এটি একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে। রেমিটেন্সের ক্ষেত্রে হুন্ডিকে বন্ধ করতে না পারলে আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ আসবে না। প্রকল্প বাস্তবায়ন করতে পারলে বৈদেশিক সহায়তা পাওয়া যাবে। বিদ্যমান পরিস্থিতি বজায় থাকলে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব না হলে সহায়তা আসবে না। এমনিতেই দেশের ভিতরে বিনিয়োগ এখন কঠিন। এফডিআই তো অবশ্যই কঠিন। বর্তমান পরিস্থিতি এটিকে আরও ঘনীভূত করবে। বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমাদের দেশের সুনাম ঝুঁকির মধ্যে পড়েছে। এই সমস্যাকে প্রশমিত করতে হলে সামষ্টিক অর্থনৈতিক নীতির ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সুশাসন,
রাজনৈতিক স্থিতিশীলতা ও সুনাম বাড়ানো নিয়েও কাজ করতে হবে। অর্থনৈতিক সংকটের কারণে 2 অর্থবছর ধরেই অস্থিতিশীল ডলারের বিনিময় হার 2022 সালের শুরুতেও দেশে প্রতি ডলারের বিনিময় হার ছিল 84 টাকা, কিন্তু বর্তমানে ব্যাংক খাতে প্রতি ডলার 118 টাকায় লেনদেন হচ্ছে। সেই হিসেবে এ সময়ে টাকার অবমূল্যায়ন হয়েছে 40%-এরও বেশি। বিনিময় হার স্থিতিশীল রাখতে ক্রলিং পেগ নীতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের শুরু থেকে রেমিটেন্স প্রবৃদ্ধির ধারায় থাকায় দেশের ডলারের বিনিময় হার কিছুটা স্থিতিশীল হয়ে এসেছিল, কিন্তু চলতি মাসে এসে রেমিটেন্স প্রবাহ বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে। ইন্টারনেট বন্ধ ও দেশব্যাপী সংঘর্ষ ও কারফিউর প্রেক্ষাপটে রেমিটেন্সে পতনের আশঙ্কা দেখা দিয়েছে। 24 জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র 150 কোটি ডলার। এর মধ্যে প্রায় 98 কোটি ডলার এসেছিল প্রথম 13 দিনে, আর 14 থেকে 24 জুলাই পর্যন্ত 10 দিনে রেমিটেন্স এসেছে প্রায় 53 কোটি ডলার, যেখানে গত মাসে জুন প্রবাসী বাংলাদেশিরা 254 কোটি 16 লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশের সংগঠিত সহিংসতা, মৃত্যু ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেছে তাদের একাংশ। এ পরিস্থিতিতে জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আরও কমে যাওয়ার বড় আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে জুলাইয়ে আসা রেমিটেন্স হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। পরিস্থিতি উন্নতি না হলে রেমিটেন্সের পতনের ধারা আগামী মাসগুলোয় অব্যাহত থাকতে পারে। পোশাক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি আরশাদ জামাল দীপু বণিক বার্তাকে বলেন, বর্তমানে লোহিত সাগর সংকটে জাহাজ অনেকটা ঘুরে যেতে হচ্ছে। অভ্যন্তরীণ পর্যায়ে আগে থেকে আমাদের বন্দরের সীমাবদ্ধতা ছিল। এরকম একটা অবস্থায় আমরা যখন ঘুরে দাঁড়িয়েছিলাম তখন এই সংকট দেখা দিল। বাস্তবতা হলো আমাদের রপ্তানি কমেছে। বৈশ্বিক বাজার চাহিদা ও মূল্যস্ফীতির প্রতিফলন ক্রয়াদেশ চাহিদায় পড়েছে। সব মিলিয়ে আমরা এমনিতেই চ্যালেঞ্জে ছিলাম। আমদানি কমে যাওয়ায় বন্দরে কন্টেইনার সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ তো আছেই, যেমন আমাদের নীতিমালাগুলোর ধারাবাহিকতা নেই। সব মিলিয়ে নিশ্চয় ঝুঁকি তৈরি হয়েছে। বিদেশে আমাদের ভাবমূর্তির সমস্যা নিয়েও চিন্তায় আছি। বিদ্যমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হবে। গত কয়েক বছর দেশে নিট বৈদেশিক সহায়তা আসার পরিমাণও ক্রমেই কমছে। 2021-22 অর্থ বছরে দেশে 8.48 বিলিয়ন ডলারের নিট বৈদেশিক সহায়তা এসেছিল, যার বেশিরভাগই ঋণ। 2022-23 অর্থ বছরের এটি কমে দাঁড়ায় 7.51 বিলিয়ন ডলারে। সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে সময়ে দেশে নিট বৈদেশিক সহায়তা এসেছে 5.17 বিলিয়ন ডলার। এর আগের অর্থ বছরের একই সময়ে 5.39 বিলিয়ন ডলারের নিট বৈদেশিক সহায়তা এসেছিল। এক্ষেত্রে নিট বৈদেশিক সহায়তা কমেছে 4.04%। সহায়তার মতো নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের এফডিআই ধারাও এখন নিম্নমুখী। 2021 থেকে 2022 অর্থ বছরে দেশে নিট এফডিআই এসেছিল 1.83 বিলিয়ন ডলার। এরপরে 2022-23 অর্থ বছরে এটি কমে 1.65 ডলারে দাঁড়ায়। সর্বশেষ 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে
জুলাই থেকে এপ্রিল 1.36 বিলিয়ন ডলারের নিট এফডিআই এসেছে। এর আগের অর্থ বছরের একই সময়ে নিট এফডিআই এর পরিমাণ ছিল 1.35 বিলিয়ন ডলার। দেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফআইসিসিআই সদস্যরা গতকালই এক সভা করেন। সভায় বিদ্যমান পরিস্থিতি প্রভাব নিয়ে আলোচনা হয়। আজ দেশের সব বাণিজ্য সংগঠন নেতাদের সঙ্গে মত বিনিময় করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফআইসিসিআই সভাপতি জাভেদ আখতার বণিক বার্তাকে বলেন, ব্যবসা বাণিজ্যের জন্য পরিস্থিতি খুবই কঠিন। সামগ্রিক অর্থনীতিতে গত এক সপ্তাহে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এরপর আবার মাল্টিপ্লেয়ার ইফেক্ট বা বহুগুণিতক প্রভাবও আছে। অর্থনীতি বন্ধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয় না। এরকম একটা অবস্থায় প্রথমে বিদ্যমান বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। এরপর আবার নতুন বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করার দিকে মনোযোগী হতে হবে। বিদ্যমান বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে না এলে অন্যদেরও আসবে না। দেশের আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় প্রায় 3 বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে 2021 সালের আগস্টে দেশে গ্রোস রিজার্ভ 48 বিলিয়ন ডলারে উন্নতি হয়। এরপর থেকেই রিজার্ভের ক্ষয় চলছে। সরকারের বিদেশি ঋণ পরিশোধ ও আমদানি দায় মেটাতে গত 2 অর্থ বছর ধরে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে আসছে। বাংলাদেশ ব্যাংক গত 30 জুন আন্তর্জাতিক মানদণ্ড BPM-6 অনুসারে দেশের রিজার্ভ ছিল 21.78 বিলিয়ন ডলার। তবে একই দিন নিট রিজার্ভ ছিল 16.77 বিলিয়ন ডলারের ঘরে। ডলার সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF দ্বারস্থ হয় সরকার। দাতা সংস্থাটির কাছ থেকে 477 কোটি ডলারের ঋণ সহায়তা নিচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।